বিএনপির জন্য সামনে তিনটা বড় সমস্যা। তিনটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাঁ ভোট, গণভোটের হ্যাঁ। ২ নম্বর সমস্যা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক, আর ৩ নম্বর সমস্যা হচ্ছে ভারত। প্রথম সমস্যা হ্যাঁ ভোট। সেটা হচ্ছে জামাতে ইসলাম এনসিপি, তাদের কিন্তু এবার টার্গেট ছিল ১ নাম্বার টার্গেট হচ্ছে গণভোটে হ্যাঁ জিততে হবে। ২ নাম্বার হচ্ছে তাদের নিজেদের ভোট, কারণ গণভোটে জয় পাওয়াটা খুবই জরুরি ছিল ভবিষ্যতে এনসিপির রাজনীতি এবং জামাতের রাজনীতির জন্য। সামনে দেখবেন বিএনপির বিরুদ্ধে যত আন্দোলন জামাতে ইসলাম এবং এনসিপি করবে বা যত ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ করবে, সব হচ্ছে গণভোট কেন্দ্রিক। এই নিম্নকক্ষ আর উচ্চকক্ষের ভেজালে বিএনপি বিশাল ভেজালে পড়বে। কেন? কারণ সারা দেশের মোট ভোটের যদি গণনা করা হয় তাহলে কিন্তু অলমোস্ট তাই হবে। এমনও ভয় আছে যে হয়তো মোট ভোটে এই ১১ দল বা জামাত ও জামাতের নেতৃত্বে জামাত, এনসিপি আরও যেই ৯টা দল, এই সব ভোট মিলিয়ে যে ভোট পাবে তা মোট ভোট এবং বিএনপির যে ভোট তা অলমোস্ট তাই। হয়তো দেখা যাবে যে খুব বেশি হলে ১%, ২% বা ৩% কম বেশি। সেই ক্ষেত্রে কিন্তু উচ্চকক্ষে একদম সমান সমান। এখন কোনো বিল, বিশেষ করে আইন পাশ করিয়ে নিয়ে আসতে গেলে বিএনপিকে সম্পূর্ণ জামাত এবং এনসিপির উপর নির্ভর করতে হবে, এবং দেখা যাবে যে উচ্চকক্ষকে তো অনেক ক্ষমতা দেওয়া আছে। বড় বড় বিষয়গুলো নিয়ে উচ্চকক্ষে যেতে হবে, যেমন রাষ্ট্রপতি বাছাই, তারপরে পররাষ্ট্র কোনো আইন বা দেশের অভ্যন্তরের কোনো আইন, এগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে ৩ দল একমত না হলে আইন হবে না। এখন এত বড় স্যাক্রিফাইস কি বিএনপি করবে? কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে সাধারণ সবকিছু নিম্নকক্ষ গিয়েই চলবে, কিন্তু বড় সিদ্ধান্ত নিতে গেলে তো উচ্চকক্ষে যেতে হবে, আর উচ্চকক্ষে যেয়ে পাশ করতে গেলে তখন একমত হতে হবে। তার মানে মনে করেন বিএনপির যে আদর্শিক ব্যাপারগুলো আছে তার সাথে জামাত এবং এনসিপির একটা আদর্শের যে ব্যাপার আছে, এই ত্রিমুখী একটা ভেজাল লাগবে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণঅভ্যুত্থানকে, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের জন্য যে গণভোট, এটা কিন্তু সংস্কার আন্দোলন। এটা কিন্তু বাস্তবায়ন করা খুবই টাফ হয়ে যাবে। এমনকি এটা বাস্তবায়ন করতে গেলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা প্রেশার আসবে, ভালো রকমের প্রেশার আসবে। বিশেষ করে আমরা বিএনপিকে তো চিনি। বিএনপি আসলে একটা মধ্যম পন্থার দল, এবং এখানে সব ধরনের লোকই আছে। এখানে সেকুলার আছে, এখানে একটু মৌলবাদী আছে, একটু ভারতপ্রেমী, ভারত চাটা আছে, একটু পশ্চিমা প্রেমী আছে, একটু চায়না প্রেমী আছে। সব কিছুর একদম মিশ্রণ এটা হচ্ছে বিএনপি। এখন দেখা যাবে বিএনপির অভ্যন্তরেও রাজনৈতিক সংকট দেখা দিবে এই গণভোটকে বাস্তবায়নের ক্ষেত্রে। সংস্কার বাস্তবায়নে যে ৮৪টা ধারা আছে। আবার একটা জিনিস দেখেন, এখানে ভেজালটা কোথায়? দেখেন, তারেক রহমান কিন্তু হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালিয়েছে। এখন বিএনপি তো এই হ্যাঁয়ের বিপক্ষে গেলে জামাত আর এনসিপি মেনে নেবে না, কঠোর আন্দোলনে যাবে। এরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে যেমন করেই হোক এই গণভোটের রায় সংস্কারের পক্ষে যেটা এসেছে এইটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে কেন? এই ইন্দো প্যাসিফিক এরিয়াতে যে ইন্দো প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্ল্যান আছে, ইন্দো প্যাসিফিক বাইডেনের আমলে স্ট্র্যাটেজিক প্ল্যান করা হয়েছে। ট্রাম্প কিন্তু বাইডেনের চরম বিপক্ষের লোক, কিন্তু সেই ইন্দো প্যাসিফিকে এসে আবার বাইডেন যা, ট্রাম্পও তা। আর ইন্দো প্যাসিফিক বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়া আসলে বাস্তবায়ন সম্পূর্ণরূপে সম্ভব না। রিসেন্টলি তো দেখলেন যে বাংলাদেশের সাথে ইউএসের চুক্তি হয়েছে, এইটা কিন্তু অ্যাভয়েড করা টাফ হয়ে যাবে বিএনপির ক্ষেত্রে। আমেরিকার প্রেশার নিতে পারবে না, এদিকে চায়নার প্রেশার থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত কিন্তু এটা বাস্তবায়ন হতে দিবে না, কারণ ভারত যে বাংলাদেশ প্রতি নির্ভরশীল এই জিনিসটার ক্ষেত্রে বের হইতে দিতে যাবে না। অতএব এইখানে কিন্তু আমেরিকার সাথে ভারতের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে। এটাকে ব্যালেন্স করতে হবে বিএনপিকে। আর ৩ নাম্বার হচ্ছে ভারতের যে কিছু চাহিদা থাকবে, এই চাহিদাগুলো সরাসরি পূরণ করা বিএনপির জন্য খুব টাফ হবে। আর যখন এটা পারবে না, তখন কিন্তু বিভিন্ন ধরন ভারতের গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশে যে ভারতপন্থী রাজনীতি করে যে দলগুলো, তাদেরকে দিয়ে একটা প্রেশার তৈরি করবে। আর বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসন বা ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বিএনপিকে ভালো একটা চাপ নিতে হবে। কারণ এই দেশের ভিতরে জামাত, এনসিপিকে রাজি করিয়ে তারপর আওয়ামী লীগকে আবার পুনর্বাসন বা বিশেষ করে একটা চাপ থাকবে শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়া বা শেখ হাসিনার মামলাটা প্রত্যাহার করে নেওয়া। এগুলো তো আবার বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের বিশাল যুব সমাজ মানবে কিনা সন্দেহ আছে। আর এগুলোর প্রেশার থাকবেই, ভারত থেকে বিএনপির উপর একটা প্রেশার দেবেই।
বিশেষ করে এই যে এই ভারতের কিছু বিষয় আছে, যেমন আদানি বিষয়টা খুবই সেন্সিটিভ। আদানির যে পাওয়ার প্ল্যান্টের বিষয়টা আছে, এই চুক্তি বাতিল চায় বাংলাদেশ, কিন্তু ভারত এটা বাতিল করতে দেবে না। তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করবে এটা বাতিল না করার, যেটা একতরফা চুক্তি, মানে ভারতের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা হয়েছে এই চুক্তিতে। অতএব এইখানেও একটা কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। সামনে আগামী ২-৩ মাসের মধ্যে দেখবেন বাংলাদেশ আবার অস্থির হয়ে গেছে। ১ নম্বর কারণ হচ্ছে এই গণভোটের বাস্তবায়ন, গণভোটে হ্যাঁয়ের পক্ষে যে রায় এসছে। ২ নম্বর চাপ থাকবে, আমেরিকার একটা প্রেশার থাকবে এবং চায়নারও একটা প্রেশার থাকবে। বাংলাদেশে কিন্তু চায়নার কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেওয়া, অর্থাৎ চায়নাকে ওভারটেক করে কিছু করাও সম্ভব না। এদিকে আমেরিকাকে বিজনেস দিতে হবে, না হলে আমেরিকা ক্যাটার ব্যাটার করবে, কারণ আমেরিকা ভারতের মার্কেট বাংলাদেশের মাধ্যমে ধরতে চায়। আবার এদিকে ধরেন ভারতের প্রেশার, আবার আওয়ামী লীগের প্রেশার। এই এতগুলা প্রেশার নিয়ে কতক্ষণ সাস্টেন করে বিএনপি, এটা দেখার বিষয়। তবে তালগোল পাকায় ফেললে কিন্তু বেশি দিন টিকতে পারবে না এই সরকার। বিএনপি যদি শক্ত হাতে সবকিছু মেনটেন না করে, তাহলে বিএনপির কিন্তু খবর আছে। সামনে বিশাল বড় বড় অনেকগুলো চ্যালেঞ্জ আসতেছে। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। বাংলাদেশের কিন্তু ২০২৭ সালের দিকে অনেকগুলো ঋণ রিপেমেন্টের লিস্টে চলে আসবে। আর বিশাল অঙ্কে যে দুর্নীতি হয়ে পাকা পাচার হয়ে গেছে, এই টাকাগুলোর প্রেশার, ঋণ খেলাপির প্রেশার ব্যাংকগুলোতে আছে, এবং ব্যাংকগুলো তো খোকলা করে ফেলছে। অনেক কয়টা ব্যাংক একদম কিচ্ছু নাই ভিতরে। মনে করেন এদের টাকা সব এই যে এস আলম, বিশেষ করে 7টা ব্যাংক একদম দেউলিয়া বানিয়ে রেখেছে। এই প্রেশারটা কিন্তু বিএনপিকে ফেস করতে হবে, বিশালভাবে ফেস করতে হবে। আর নিজ দলের উপর নিয়ন্ত্রণ বিএনপির সব থেকে কম। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, তার মধ্যে নিজ দলের প্রতি নিয়ন্ত্রণ বিএনপির সবসময় কম। কারণ হচ্ছে বিএনপি আসলে কেন্দ্রের সাথে তৃণমূল পর্যায়ের তেমন কমান্ড চলে না। যেটা আওয়ামী লীগ বা জামাতের ক্ষেত্রে হয়, বিএনপির ক্ষেত্রে এটা হয় না। আর বিএনপির ব্যাড প্র্যাকটিস হচ্ছে বহিষ্কার করে, আবার দুদিন পরে নিয়ে নেয়, বা দেখা যায় বহিষ্কার নামমাত্র করছে, কিন্তু এলাকাতে আর নতুন কাউকে না দিয়ে ওই একই পদে ওই বহিষ্কৃত লোকই থেকে যায়। নামকে ওয়াস্তে খালি বহিষ্কার, কিন্তু কার্যকলাপ বা সবকিছু সহযোগিতায় কেন্দ্র থেকে পায়। এই ব্যাড প্র্যাকটিসের ফল কিন্তু বিএনপিকে মারাত্মক ভুগতে হবে। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা বিশাল অন্তরায়। তো দেখা যাক তারেক রহমান সবকিছু সামাল দিয়ে কিভাবে দেশটাকে চালায়। তারেক রহমানকে মন্ত্রিসভায় খুব ঝানু, মেধাবী এবং ধৈর্যশীল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। টেকনোক্রাফট মন্ত্রীগুলার নিয়োগের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কিন্তু বিএনপির সামনে খুব একটা সুখে ক্ষমতা ভোগ করার সময় মনে হয় সময় শেষের দিকে। এই জামাত এনসিপির 10-15 দিন যাওয়ার পরেই এই প্রেশার শুরু করে দিবে। অলরেডি জামাতের আমির কিন্তু বলেছে যে গণভোটের রায় কার্যকর করতে হবে। এইটার প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি। তারা কিন্তু ভোট চাওয়ার ক্ষেত্রেও প্রায়োরিটি দিয়েছে এই গণভোটকে। নিজেদের ভোটের আগে হ্যাঁ ভোটকে বেশি প্রচারণা চালিয়েছে। এনসিপি এটা ছাড়বে না। তো সবগুলো ম্যানেজ করে দেখা যাক কিভাবে থাকে, কতদিন থাকে। তবে আমরা তো উইশ করব, আমরা সাধারণ মানুষ চাই একটা সরকার টানা 5 বছর খুব স্মুথলি চলুক।